আজকের এই ভিডিওটা আমার আগের দুটো ভিডিও থেকে একটু বড় হবে, কারণ ফাহিম সালেহ। দেয়ার ইজ সো মাচ টু সে অ্যাবাউট দিস ম্যান। বাংলাদেশের স্টার্ট আপ কালচারের পুরো চেহারা বদলে গেছে এই একটি মানুষের জন্য। দিস ইজ সো আনফর্চুনেট যে সে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেছে। সো দেরি না করে চলুন শুরু থেকে শুরু করি। ফাহিম সালেহের জন্ম 1985 সালে সৌদি আরবের দাহারান শহরে। বাবা সালেহ আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। 1985 সালে অর্থাৎ ফাহিমের জন্মের 1 বছর আগে তিনি দাহারান শহরের কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস এই ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করেন। বাবা মা এবং বড় বোন রুবির সাথে ফাহিমের শৈশব কেটেছিল সৌদি আরবেই। ফাহিমের ছোট বোন রিফুর জন্মের পর সালেহ পরিবার ছেলেমেয়ের পড়াশোনা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে 1991 সালে সৌদি আরব থেকে আমেরিকায় মুভ করেন। আমেরিকার লুইজিয়ানাতে সালেহ আহমদ পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন। এই সময় সালেহ পরিবারকে অনেক কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হয়েছিল, কারণ পিএইচডি স্টাইফেন্ডের টাকায় পরিবারের 5 জনের খরচ বের করাটা ছিল অনেক টাফ। পরবর্তীতে সংসারের খরচ জোগাতে ফাহিমের মা লোকাল একটি লন্ড্রিতে জব করা শুরু করেন। ছোটবেলা থেকেই ফাহিমের ছিল কিউরিয়াস একটা মন এবং খেলনার প্রতি অদম্য আগ্রহ। সামনে কোনো খেলনা পেলেই সেটাকে সে ভেঙে খুলে খুলে দেখতো ভেতরে কি আছে। সে কৌতূহলী মন আর জানার আগ্রহ ছোট্ট ফাহিমকে পরিচয় করিয়ে দেয় ইন্টারনেট জগতের সাথে। বাবার বুকশেলফে ছিল কম্পিউটার প্রোগ্রামিং এর বই পড়ে এবং নিজে ইন্টারনেট ঘেটে ঘেটে ফাহিম অল্প বয়সেই প্রোগ্রামিংটা শিখে ফেলে। মাত্র 12 বছর বয়সে ফাহিম বানিয়ে ফেলে তার প্রথম ওয়েবসাইট salehfamily.com নিজের পরিবারের উপর। ওই ওয়েবসাইটটিতে তার পরিবারের সবার ছবি ছিল এবং ছবির নিচে তাদের ব্যাপারে একটা করে লাইন লেখা ছিল। ফাহিম শুধু ওয়েবসাইটটি তৈরি করেনি, সেটাকে লাইভও করেছিল। বাসায় যখনই কোনো গেস্ট বেড়াতে আসতো তাদেরকে salehfamily.com এই ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হতো ফাহিমকে এনকারেজ করার জন্য। সালেহ পরিবার এর মধ্যে লুইজিয়ানা থেকে নিউ ইয়র্কে চলে আসেন। 1999 সালে ফাহিম বুঝে গিয়েছিল যে মনিটাইজেশনের মাধ্যমে ওয়েবসাইট থেকে টাকা কামানো সম্ভব। এরপর ফাহিমকে থামানোর আর কোনো উপায় ছিল না। ফাহিম একের পর এক নিত্য নতুন আইডিয়া দিয়ে নতুন নতুন ওয়েবসাইট বানাতে থাকে। মাত্র 15 বছর বয়সে ফাহিম তার মতো অন্য টিনেজারদের জন্য তৈরি করে teenhangout.com। এই ওয়েবসাইটটিতে ফাহিম এবং তার বন্ধুরা নিয়মিত ব্লগ লিখত। ফাহিমের বানানো সবগুলো ওয়েবসাইটে মনিটাইজেশন করা ছিল। গুগল থেকে $500 প্রথম চেকটা যখন ফাহিমের নামে এলো, বাবা সালেহ আহমদ বিশ্বাসই করতে পারছিলেন না এইটুকু বয়সে ফাহিম কিভাবে $500 আর্ন করলো। পরে ফাহিমের রিকোয়েস্টে তার বাবা তাকে প্রথম ব্যাংক অ্যাকাউন্টটি খুলে দেন। এন্টারপ্রেনিয়র হিসেবে ফাহিমের জয়যাত্রা চলতেই থাকে। কিছুদিন পরেই ফাহিমের সাথে পরিচয় হয় তারই মতো টেক স্যাভি অ্যাম্বিশাস আরেকটি ছেলের, যার নাম কাইল ক্যাপার। ফাহিম এবং কাইল দুজনের কালচার টোটালি আলাদা হলেও তাদের প্যাশন ছিল সেম। তাই দুজনেই ডিসাইড করলো তারা একসাথে কাজ করবে। ফাহিমের মৃত্যুর আগ পর্যন্ত কাইল ছিল ফাহিমের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড এবং বিজনেস পার্টনার। স্কুল শেষ করে ফাহিম বেন্টলে ইউনিভার্সিটিতে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমস এই সাবজেক্টে ভর্তি হয়। 2009 সালে ফাহিম যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইউএসএতে, তখন জব ক্রাইসিস চলছিল। কিছুদিন পর বোস্টনের একটি আইটি কোম্পানি থেকে ফাহিম জব অফার পায়, কিন্তু ফাহিম নিউ ইয়র্ক ছেড়ে বোস্টন যেতে যাচ্ছিল না। তাই ফাহিম কোম্পানির কাছ থেকে 2 সপ্তাহ সময় চেয়ে নেয়। এই 2 সপ্তাহে নিজের বাসার বেসমেন্টে ফাহিম বানিয়ে ফেলে একটি অ্যাপস যার নাম প্র্যাঙ্ক ডায়াল। ফাহিম নিজে ছিল একজন প্র্যাঙ্কস্টার। সে তার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভদের সাথে প্রায় সময় প্র্যাঙ্ক করতো। সেখান থেকে হয়তো এই অ্যাপসের আইডিয়াটা সে পায়। প্র্যাঙ্ক ডায়াল রাতারাতি হিট খেয়ে যায় এবং খুব অল্প দিনেই ফাহিমের মান্থলি ইউজার 500,000 ক্রস করে। পরবর্তীতে ফাহিম কিকব্যাক অ্যাপ নামে একটি প্যারেন্ট কোম্পানি চালু করে, যার আন্ডারে প্র্যাঙ্ক ডায়ালের মতো অ্যাপগুলো বানানো হচ্ছিল। প্র্যাঙ্ক ডায়াল ফাহিমকে মিলিয়নিয়ার বানিয়ে দেয়। হি ওয়াজ ওয়ার্কিং হার্ড অ্যান্ড লিভিং হিজ লাইফ টু দ্য ফুলেস্ট। 2013 সালে রানা প্লাজা ধসের খবর পুরো পৃথিবীতে আলোচিত হয়। আমেরিকাতেও এই খবরটি খুব গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছিল। ফাহিম রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নিয়ে ভাবতে থাকে এবং তার মনে হয় বাংলাদেশের জন্য তার কিছু করা উচিত। বাংলাদেশে এসে ফাহিম তৈরি করে ফেলে একটি ভেঞ্চার স্টুডিও অথবা ইনকিউবেটর, যার নাম ফাহিম দিয়েছিল হ্যাক হাউস। তারা বিভিন্ন স্টার্ট আপ নিয়ে কাজ করে, দেখে কোনটা ভালো কাজ করছে কোনটা করছে না। ফাহিম তার টিম নিয়ে ওই সময় কিছু গেম ডেভেলপমেন্ট করছিল এবং কিছু স্টার্ট আপ নিয়ে কাজ করছিল। 2015 সালে ফাহিমের সাথে দেখা হয় হুসেইন ইলিয়াস এবং শিফাত আদনানের। এই 3 জনের দেখা হওয়ার গল্পটা বলি। 2014-15 সালের দিকে বাংলাদেশে তখন রাজনৈতিক অচল অবস্থা লেগেছিল, প্রায় হরতাল লেগে থাকতো। ইলিয়াস এবং আদনান তখন একটা ওয়েবসাইট বিল্ড করে যার নাম ইজ হরতাল টুমোরো। অর্থাৎ এই ওয়েবসাইটটিতে ঢুকলে আপনি জানতে পারবেন যে আগামীকালকে হরতাল কিনা। এই ওয়েবসাইটটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। ফাহিমের এই আইডিয়াটি তখন খুব পছন্দ হয় এবং ফাহিম তখন ইলিয়াস এবং আদনানকে হ্যাক হাউসে আমন্ত্রণ জানান। হ্যাক হাউস থেকেই পরবর্তীতে জন্ম নেয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল স্টার্ট আপ পাঠাওয়ের। ফাহিম শুধু পাঠাওয়ের কোফাউন্ডারই ছিলেন না,
যে কোনো স্টার্টআপ যদি তার মধ্যে ফাহিম পটেনশিয়াল খুঁজে পেত সেখানে ফাহিম ইনভেস্ট করত। বাংলাদেশে কয়েকটি সফল স্টার্টআপ যেমন বাইসাইকেল বেসড স্টার্টআপ জো বাইক, পাবলিক ট্রান্সপোর্ট টিকেটিং সিস্টেমে চেঞ্জ নিয়ে আসা যাত্রী এবং গেমিং ইন্ডাস্ট্রিতে রেভলিউশন নিয়ে আসা আলফা পটেটো, এই সবগুলোতেই ফাহিম ছিলেন এঞ্জেল ইনভেস্টর অথবা আর্লি ইনভেস্টর। বাংলাদেশের পুরো স্টার্টআপ ইকোসিস্টেম গ্রো করার পেছনে ফাহিমের অবদান ছিল অনেক অনেক বেশি। পাঠাও গ্রো করার পেছনেও ফাহিমের ছিল বিশাল অবদান। ফাহিম ছিল পাঠাওয়ের প্রথম অ্যাঞ্জেল ইনভেস্টর এবং স্টার্টআপ হিসেবে পাঠাওকে সিড মানির জন্য ইনভেস্টর জোগাড় করে দেওয়ার কাজটিও ফাহিমই করেছিল। এইখানে আহমেদ ফাহাদের গল্পটা না বললেই না। আহমেদ ফাহাদ ফাহিমের মতোই খুব অল্প বয়সে অ্যাপ ডেভেলপমেন্টে ঢুকে পড়ে। ফাহাদ যখন ক্লাস 8 অথবা 9-এ পড়তো তখন সেটা অ্যাপ নিয়ে কাজ করছিল এবং এই অ্যাপটা নিয়ে সে অনেকের সাথে কথা বলছিল, বিভিন্ন ডেভেলপারের সাথে, ইনভেস্টরের সাথে, কিন্তু অল্প বয়স্ক হওয়ায় কেউ তাকে খুব একটা পাত্তা দিচ্ছিল না। ঠিক ওই সময় ফাহাদের সাথে দেখা হয় ফাহিম সালের। ফাহিম সালে নিজেও একজন সেলফ টট প্রোগ্রামার এবং অল্প বয়সেই ওয়েবসাইট বানিয়েছিল। এই কারণে ফাহিম ফাহাদের মধ্যে সে পটেনশিয়ালটা দেখতে পায় এবং হ্যাক হাউসে অ্যাজ অ্যান ইন্টার্ন জয়েন করতে বলে। এই যে অল্প বয়সী কারোর মধ্যে পটেনশিয়াল দেখলে তার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া এবং তাকে হেল্প করা, এই অভ্যেসটি ফাহিমের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল, যা আপনারা একটু পরেই দেখবেন। 2017-এর দিকে এসে পাঠাও খুব দ্রুত গ্রো করছিল এবং ফাহিমেরও মোস্ট অফ দ্য টাইম নিউ ইয়র্কেই থাকা হচ্ছিল। ফাহিম কোনোভাবেই এক জায়গায় বসে থাকার মানুষ ছিল না। পৃথিবী জয় করার স্বপ্ন যার চোখে, সে কিভাবে এক জায়গায় বসে থাকে। নিউ ইয়র্কে ফাহিম একটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম প্রতিষ্ঠা করে যার নাম অ্যাডভেঞ্চার ক্যাপিটাল। ফাহিম এই ফার্ম থেকে উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করা শুরু করে। 2018 সালে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে ফাহিম পাঠাওয়ের আদলে প্রতিষ্ঠা করে গোকাডা, একটি রাইড শেয়ারিং অ্যাপ। এছাড়া কলম্বিয়াতেও সিমিলারিটি কোম্পানি পিকআপে ফাহিম ছিল আর্লি ইনভেস্টর। গোকাডা ছিল ফাহিমের ড্রিম প্রজেক্ট। ফাহিম গোকাডা নিয়ে ছিল খুবই এক্সাইটেড। ফাহিমের স্বপ্ন ছিল গোকাডা একবার দাঁড়িয়ে গেলে ফাহিম বাংলাদেশে ব্যাক করবে এবং বাংলাদেশের বস্তির সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে ফাহিম একটা প্রজেক্ট করবে যার নাম ফাহিম ঠিক করে রেখেছিল আস্তানা। কিন্তু সবকিছু বদলে যায় 2020 সালে। 2020 সালে ফাহিম প্রথম ধাক্কাটা খায় গোকাডা নিয়ে। নাইজেরিয়ার লাগোসের রাজ্য সরকার 2020 সালের জানুয়ারি মাসে গোকাডা এবং অন্যান্য সকল রাইড শেয়ারিং অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে। কারণ হিসেবে দেখানো হয় সেফটি ইস্যু এবং যানজট বৃদ্ধি। এটা ছিল ফাহিমের জন্য একটা বড় সেটব্যাক। এরপর ফাহিম যখন তার অ্যাকাউন্টেন্টের সাথে তার অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স অডিট করতে বসে, সেখানে ফাহিম অবাক হয়ে দেখতে পায় তার অ্যাকাউন্টসে $90,000 মিসিং। এই মিসিং টাকা ট্রেস করতে গিয়ে ফাহিম বুঝতে পারে এই টাকাটা বাইরের কেউ না, তারই বিশ্বস্ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চুরি করেছে, যার নাম টাইরেস হাসপিল। আহমেদ ফাহাদের পটেনশিয়াল দেখে ফাহিম সালে তাকে যেভাবে নিজের কোম্পানিতে নিয়েছিলেন, টাইরেস হাসপিলের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। ফাহিমের মতোই হাসপিলও ছিল অল্প বয়সী ট্যালেন্টেড একজন প্রোগ্রামার। 16-17 বছর বয়সেই সে ফাহিমের চোখে পড়ে এবং ফাহিম তাকে নিজের কোম্পানিতে চাকরি দেয়। ধীরে ধীরে হাসপিল ফাহিমের বিশ্বাস অর্জন করে এবং ফাহিম তাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেয়। আর এটাই ছিল ফাহিমের সবচেয়ে বড় ভুল। অ্যাবিউজিভ পরিবেশে ট্রাবলড চাইল্ডহুড নিয়ে বড় হওয়া হাসপিল ছোটবেলা থেকেই ছিল চুপচাপ রিজার্ভড একটি ছেলে। ফাহিমের বিশ্বাস অর্জন করে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর থেকেই হাসপিলের চোখ ছিল ফাহিমের সম্পদের দিকে। ফাহিমের সম্পদ, তার লাইফস্টাইল, তার $2 মিলিয়ন অ্যাপার্টমেন্ট, ধীরে ধীরে ফাহিমের লাইফের প্রতি হাসপিল অবসেসড হয়ে যায়। হাসপিল ছিল একজন ট্যালেন্টেড প্রোগ্রামার, তাই ফাহিমের বিশ্বাস এবং ভালো মানুষের সুযোগ নিয়ে ফাহিমের অ্যাকাউন্ট থেকে টাকা সরাতে হাসপিলকে বেশি কষ্ট করতে হয়নি। 2020-এর জানুয়ারিতে ফাহিম যখন এই চুরিটার ব্যাপারে জানতে পারে, ফাহিম খুবই অবাক হয়ে যায়। ফাহিম চিন্তা করে কোথাও একটা ভুল হচ্ছে, হাসপিল এমনটা করতে পারে না। তাই জানুয়ারির 10 তারিখ রাত 8:37 ফাহিম হাসপিলকে পুরো ব্যাপারটা জানিয়ে একটা মেইল পাঠায় এবং আস্ক করে, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন। 2 দিন পর জানুয়ারির 12 তারিখ হাসপিল মেইল ব্যাক করে, অর্থাৎ আমিও শিওর না, মাস্ট বি সাম ক্লারিক্যাল এরর, আমি দেখছি ব্যাপারটা। পরের দিন 13 তারিখ ফাহিম তাকে একটি হৃদয় বিদারক মেইল পাঠায়, আই পুট মাই ফুল ট্রাস্ট ইন ইউ। অবশেষে হাসপিল স্বীকার করে নেয় পুরো ব্যাপারটা। ফাহিমের জায়গায় অন্য কেউ হলে হাসপিলকে তৎক্ষণাৎ পুলিশে দিত, কিন্তু আমাদের ফাহিম হাসপিলের ফিউচার নষ্ট হয়ে যাবে এটা চিন্তা করে হাসপিলকে একটা 1 ইয়ার পেমেন্ট প্ল্যান দেয়, অর্থাৎ 1 বছরের মধ্যে টাকাটা শোধ করতে হবে এবং কিভাবে করতে হবে। হাসপিল টাকাটা শোধ করতে রাজি হয়, কিন্তু সে কোনো লিগ্যাল পেপারে সাইন করতে চাচ্ছিল না। অবশেষে ফাহিমের লয়ার যখন হাসপিলকে ওয়ার্নিং দেয় যে হাসপিল যদি সাইন না করে তাহলে তারা লিগ্যাল অ্যাকশনে যাবে, তখন মার্চের 31 তারিখ অবশেষে হাসপিল লিগ্যাল পেপারে সাইন করে। সবকিছুই প্ল্যান মতো যাচ্ছিল। হাসপিল ফাহিমের পেমেন্ট প্ল্যান অনুযায়ী প্রতি মাসের টাকা প্রতি মাসের শুরুতে ফাহিমকে ব্যাক করছিল, কিন্তু ফাহিম এইটা জানতো না হাসপিল এই টাকাটা কোথা থেকে দিচ্ছিল।
হাসপিল 2018 সালে একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলেছিল অন্য নামে। সে ফাহিমের পেপ্যাল থেকে টাকা চুরি করে ফাহিমকেই প্রতি মাসে ব্যাক করছিল। এই পুরো ব্যাপারটা কতটা ডেঞ্জারাস একবার চিন্তা করেন। এদিকে প্রতি মাসেই টাকা ফিরিয়ে দিচ্ছে দেখে ফাহিম ভাবছিল এভরিথিং ওয়াজ আন্ডার কন্ট্রোল, বাট অ্যাপারেন্টলি ইট ওয়াজন্ট। কারণ হাসপিল শুরু থেকেই ফাহিমকে খুন করার প্ল্যান করছিল। হাসপিলের প্ল্যান ছিল প্রথমে ফাহিমকে খুন করা এবং পরে তার বডি ডিসপোজ করে দেয়া। যেহেতু ফাহিমের নাইজেরিয়া এবং কলম্বিয়া দুই জায়গাতেই ব্যবসা ছিল, ফাহিমের বডি যদি খুঁজে না পাওয়া যায় তাহলে পুলিশের ধারণা হবে যে এটা কোনো বিজনেস রাইভালরি কেস। অর্থাৎ ফাহিমের নাইজেরিয়া বিজনেস পার্টনার অথবা কলম্বিয়ার বিজনেস পার্টনার কেউ একজন শত্রুতাবশত ফাহিমকে সরিয়ে দিয়েছে। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। যেহেতু হাসপিলের এই চুরির ঘটনাটা ফাহিম পুলিশকে জানায়নি এবং হাসপিলের কোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডও নেই, তাই ইনিশিয়ালি সন্দেহের তীর কখনোই হাসপিলের উপর আসতো না। তাছাড়া হাসপিল প্রতি মাসে ফাহিমের পাওনা টাকা শোধ করে যাচ্ছিল। হাসপিল তার প্ল্যান অনুযায়ী জুন মাসের 8 তারিখ একটা টেজার পালস কিনে। যারা জানেন না টেজার পালস কি, তাদের উদ্দেশ্যে বলছি। এটা একটা সেলফ ডিফেন্স টুল, যেটা দিয়ে আপনি আপনার অ্যাটাকারকে ইলেকট্রিক শক দিয়ে 30 সেকেন্ডের জন্য অবশ করে দিতে পারবেন। টেজার কেনার 1 মাস পর জুলাইয়ের 13 তারিখ সোমবার সকাল 8:36 কালো স্যুট, কোভিড মাস্ক, সানগ্লাস, কাঁধে ডাফেল ব্যাগ এবং মাথায় বেসবল ক্যাপ পরা হাসপিলকে দেখা যায় বিল্ডিংয়ে প্রবেশ করতে। হাসপিল যেহেতু এই বিল্ডিংয়ে অনেকবার যাতায়াত করেছে, সে এই বিল্ডিংয়ের আগাগোড়া সবকিছুই জানত। হাসপিল প্রায় 5 ঘন্টা বিল্ডিংয়ের লবিতে এক কোনায় বসেছিল। দুপুর 1:45 ফাহিম জগিং শেষ করে বিল্ডিংয়ে প্রবেশ করে। লিফটে ফাহিমের পেছনে পেছনে হাসপিলও ঢুকে। 7th ফ্লোরে ফাহিমের ফ্ল্যাটের লিফটের দরজা খুলতেই হাসপিল তাকে পেছন থেকে টেজার দিয়ে অ্যাটাক করে এবং ইমমোবিলাইজ করে। লিফটের সিসিটিভি অনুযায়ী ফাহিম মাটিতে পড়ে যায় এবং এরপর লিফটের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, টেজার পালস শুধু 30 সেকেন্ডের জন্য একজনকে অবশ বা ইমমোবিলাইজ করে। এই 30 সেকেন্ডের মধ্যে হাসপিল তার ডাফেল ব্যাগ থেকে ছুরি বের করে ফাহিমকে বারবার স্ট্যাব করতে থাকে। অটোপসি রিপোর্ট অনুযায়ী ফাহিম নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিল, যার প্রমাণ পাওয়া যায় ফাহিমের হাতে ছুরির আঘাতের দাগ। ফাহিমের ঘাড়ে, পেটে, শরীরে এবং হাতে অনেকগুলো স্ট্যাব উন্ড ছিল। ফাহিমের মৃত্যু নিশ্চিত করে প্রায় 1 ঘন্টা পরে হাসপিল লিফট কল করে এবং বিল্ডিং থেকে বেরিয়ে যায়। এরপর সন্ধ্যেবেলা হাসপিল হাডসন নদীতে তার ডাফেল ব্যাগটি ফেলে দিয়ে আসে। পরের দিন জুলাইয়ের 14 তারিখ হাসপিল সকাল 9:30 হোম ডিপো থেকে 2টা বড় ডিসইনফেক্ট জাগ এবং কিছু ক্লিনিং সাপ্লাইজ কিনে। অবাক করা ব্যাপার হচ্ছে, হাসপিল এসব কেনাকাটা ফাহিমের ক্রেডিট কার্ড দিয়ে করছিল। কেন? উই ডোন্ট নো। এরপর হাসপিল দ্বিতীয় দিনের মতো ফাহিমের অ্যাপার্টমেন্টে যায়। এই সময় হাসপিলের কাঁধে একটা বড় ব্যাকপ্যাক ছিল, যার ভেতরে ছিল একটা কর্ডলেস স ম্যাকিটা মডেলের। দুপুর 12:45 ফাহিমের ওয়াইফাই কানেক্টেড হয়ে হাসপিল তার মোবাইলে ইন্টারনেটে সার্চ করে হোয়ার আর ইউর জয়েন্টস। হিউম্যান বডি নিয়ে একটু রিসার্চ করে হাসপিল ফাহিমের বডিকে ডিসমেম্বার করা শুরু করে। প্রথমে সে ফাহিমের মাথাটা আলাদা করে এবং একটা ব্যাগে রাখে। ধীরে ধীরে সে ফাহিমের হাত পা সবকিছু আলাদা করে ফেলে। সবকিছু আগাচ্ছিল হাসপিলের প্ল্যান অনুযায়ী, কিন্তু বিপত্তি বাধে বিকেল 3:30। ফাহিমের সাথে পুরো একদিন নানানভাবে ট্রাই করেও কন্ট্যাক্ট করতে না পেরে ফাহিমের এক কাজিন ফাহিমের বাসার নিচে চলে আসে। ফাহিমের অ্যাপার্টমেন্টের বাজার বেজে ওঠে। ফাহিমের কাজিনের কাছে এক্সট্রা কি ফোব ছিল, তাই ফাহিমের পক্ষ থেকে কোনো রেসপন্স না পেয়ে সে এলিভেটরে উঠে পড়ে। ততক্ষণে হাসপিল বিল্ডিং এর পেছনের ফায়ার এসকেপ দিয়ে বের হয়ে গেছে। ফাহিমের কাজিন অ্যাপার্টমেন্টে ঢুকে যা দেখতে পায় সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। একটু চিন্তা করে দেখুন, আপনার কাজিন, যার সাথে আপনি বড় হয়েছেন, যার সাথে আপনি ক্লোজ, যার সাথে আপনি অনেক টাইম স্পেন্ড করেছেন, আজ আপনি দেখছেন তার শুধু শরীরটা ফ্লোরে পড়ে আছে, মাথা হাত পা কিছুই নেই। এই একটি দৃশ্যই একজন মানুষকে লাইফ টাইম ট্রমা দেওয়ার জন্য যথেষ্ট। ফাহিমের কাজিনটি এরপর 911-এ কল দেয় এবং চিৎকার করে একটি অ্যাম্বুলেন্সের জন্য বলতে থাকে। 911 অপারেটর ফাহিমের কাজিনকে জিজ্ঞেস করে অ্যাম্বুলেন্সটি কার জন্য। ফাহিমের কাজিন বলে ফর ফাহিম সালেহ। অপারেটর তখন কাজিনকে জিজ্ঞেস করে ইজ হি ব্রিদিং। ফাহিমের কাজিন চিৎকার করে বলে ওঠে হিজ হেড ইজ মিসিং, হিজ আর্মস আর মিসিং, হিজ লেগস আর মিসিং। ফাহিমের মৃত্যুর ঘটনা পুরো নিউ ইয়র্কে ছড়িয়ে পড়ে। বিশেষ করে যে নৃশংসতার সাথে ফাহিমকে খুন করা হয়, পুলিশ ধরেই নিয়েছিল এটা কোনো বড় মাফিয়া অর্গানাইজেশনের কাজ। ইট লুকস লাইক আ প্রফেশনাল জব। হাসপিলের প্ল্যান কাজে লেগে যাচ্ছিল, ঠিক যেমনটা হাসপিল চেয়েছিল। কিন্তু এই জায়গায় হাসপিল বেশ কিছু ভুল করে বসে। জুলাইয়ের 15 তারিখ হাসপিল ফাহিমের ক্রেডিট কার্ড ইউজ করে তার গার্লফ্রেন্ডের জন্য হিলিয়াম বেলুন কিনে। শুধু তাই না,
তার গার্লফ্রেন্ডের বার্থডে পার্টি করার জন্য হাসপিল এয়ারবিএনবির একটা 24 স্কোয়ার ফিট লাক্সারিয়াস ফ্ল্যাট রেন্ট নেয়। ফাহিমের কার্ড ইউজ করে হাসপিল তার গার্লফ্রেন্ডকে এক্সপেন্সিভ কিছু গিফট কিনে দেয়, যার মধ্যে একটা ব্র্যান্ডের লেদারের হ্যান্ডব্যাগও ছিল। আর এই সব কিছুই হাসপিল করেছে ফাহিমের ক্রেডিট কার্ড ইউজ করে। জুলাইয়ের 17 তারিখ সেই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট থেকেই পুলিশ হাসপিলকে গ্রেফতার করে, যেখানে সে তার গার্লফ্রেন্ডের সাথে ছিল। হাসপিলের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ লাগানো হয়। ফাহিমের অ্যাকাউন্টস আরও সার্চ করে প্রসিকিউটর বের করে হাসপিল তার পুরো চাকরি জীবনে ফাহিমের অ্যাকাউন্ট থেকে $4 লক্ষ সরিয়ে নিয়েছিল, যার মধ্যে ফাহিম শুধু $90,000 কথাই জানত। হাসপিলের বিরুদ্ধে কেস স্ট্রং ছিল, কিন্তু কোর্টে হাসপিল নট গিল্টি প্লিড করে। তাই বর্তমানে ট্রায়াল চলছে হাসপিলের বিরুদ্ধে। ফাহিমের মৃত্যুর 1 বছর পর ফাহিমের বাবা সালেহ আহমদ ফাহিমের জীবনের নানা ঘটনা নিয়ে 2021 সালে বের করেন ফাহিম সালেহ স্বপ্নের কারিগর এই বইটি। সত্যি আমাদের ফাহিম ছিল এক স্বপ্নের কারিগর। ফাহিমের অকাল মৃত্যু শুধু বাংলাদেশই না, সমগ্র বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। আপনাদের কি মনে হয়, ফাহিম কি জাস্টিস পাবে? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।